পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, লার্ন উইথ ফারুক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়, বাংলাদেশের সামাজিক সমস্যা। এই অধ্যায়ের বাংলাদেশের যে সামাজিক সমস্যাগুলোকে আমরা তিনটা দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করছি। সেই সমস্যাটার কারণ, তার প্রভাব এবং সেটা প্রতিকারের উপায়। তো তারই ধারাবাহিকতায় আমরা এই নিরক্ষরতা সমস্যার শেষ পর্বে এসে পৌঁছেছি। তাই এর আগের দুইটা ভিডিও তোমরা আমাদের এখানকার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যে সেটার কারণ এবং প্রতিকার। এখানে একটু বলে রাখি যে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো বা সৃজনশীলের ক দাগে যেটা আসে, এগুলো আমাদের রিলস এবং শর্টসের ভিতরে তোমরা পাবে। তো চলুন শুরু করা যাক বাংলাদেশের নিরক্ষরতা প্রতিকারের উপায়। প্রথমে যদি আমরা বলি যে জীবনমানের উন্নয়ন, যে আর্থিক উন্নয়ন যদি নিশ্চিত হয় তবে স্বাভাবিকভাবে মানুষের জীবনমানেরও উন্নয়ন হয়, যার জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষা। আর দারিদ্র বিমোচন করতে না পারলে আসলে এই নিরক্ষরতা কিন্তু দূর করা সম্ভব হবে না। যে স্কুলে পাঠানো এবং পড়াশোনার ব্যয় ভার বহন করার মতো আর্থিক যোগ্যতা যাতে জনগণের হয়, সেই নিশ্চয়তাটা থাকা প্রয়োজন। কারণ কি, নিরক্ষর ব্যক্তি যদি উপলব্ধি করতে পারে যে তার সন্তান শিক্ষিত হলে সে উন্নত জীবনযাপন করতে পারবে, একথা ভাবলে হবে না যে আসলে সবাই শিক্ষিত হলে নিম্ন শ্রেণীর পেশায় কারা কাজ করবে। এরকম আসলে ভাবার সুযোগ নেই। যে সে শিক্ষিত হলেও সে তার অবস্থান থেকে সে যে পেশায় যাক না কেন, সে ভালোভাবে অবদান রাখতে পারবে এবং সে ওই কাজ শেষে কিন্তু সে তার উন্নত জীবনযাপন করতে পারছে। যেমন উন্নত দেশের একজন পরিচ্ছন্নতা কর্মীও কিন্তু উন্নত জীবনযাপন করে। যেমন এক স্যারের একটা লেখায় দেখেছিলাম যে উনি একটা সেমিনারে গিয়েছিলেন উন্নত কোন দেশে। তা সেখানে বলছে যে আমরা কফি শপে আসি, তা দেখলাম যে ডিউটি টাইম শেষ, তো একজন ওই যে কফি শপের ওয়েটার, সে কিন্তু তার ডিউটি শেষ করে সে দিব্যি তার হচ্ছে যে প্রাইভেট কার নিয়ে চলে যাচ্ছে। এই যে শিক্ষায় যে উন্নত জীবনের চাবিকাঠি, এটা আসলে আমাদের সবাইকে যদি আমরা বোঝাতে পারি তাহলে শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। যেমন এখানে আমরা একটা প্রতীকী ছবি দেখতে পাচ্ছি যে সে হয়তোবা শিক্ষিত, সে তার কাজ শেষ করে হয়তোবা তিনি তার সেই জীবনে, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। বা আমরা উন্নত দেশগুলোতে কি দেখি, তারাও কিন্তু কৃষিতে অনেক উন্নত। তার প্রশ্ন থাকতে পারে যে কৃষিকাজে তারা কারা কাজ করছে। যেহেতু তারা সবাই শিক্ষিত এবং শিক্ষার হার সেখানে প্রায় 100%, তো স্বাভাবিকভাবেই ওই শিক্ষিত লোকেরাও কিন্তু ওই কৃষিকাজে নিজেদেরকে মনোনিবেশ করছে এবং তাদের কৃষি কিন্তু অনেক উন্নত। আর আমাদের দেশে কৃষিকাজটাকে আমরা চাষাভুষার পেশা হিসেবে দেখে থাকি বা অশিক্ষিত মানুষের পেশা হিসেবে দেখে থাকি, কিন্তু এরকম ভাবলে চলবে না। কারণ এখন সময় পরিবর্তন হচ্ছে। এই শিক্ষিতরা যদি এরকম কৃষিতে না আসে তাহলে কিন্তু এই খাতের উন্নয়ন হবে না। তো এই জন্য যে উন্নত জীবনমান হবে শিক্ষা গ্রহণ করলে, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে নিরক্ষরতা অনেকাংশে দূরীকরণ সম্ভব। শিক্ষায় বাজেট বরাদ্দ বাড়ানো, আমরা স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট বরাদ্দটা সবচেয়ে কম। 2023-24 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট আমরা সেখানে দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ হলো মোট জিডিপির 1.76%, অর্থাৎ 2% আমরা বরাদ্দ দেখতে পাই না, যা গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। এখানে আমরা 23-24 অর্থ বছরের বাজেটটা আমরা দেখছি যে এখানে শিক্ষা প্রযুক্তি, এখানে প্রযুক্তি যুক্ত করা আছে, যার কারণে এখানে বাজেটটা একটু বেশি এবং এই ফিগারটা একটু বড় মনে হচ্ছে। শুধু যদি শিক্ষা খাত আলাদা দেখতে পেতাম তাহলে দেখা যেত যে এই চিত্রটা আমরা এটাই ছিল, কিন্তু মানে এটা দুটো একসাথে করার কারণে ওটা একটু বড় দেখাচ্ছে এই রংটা। উন্নত দেশ হতে গেলে আমরা যেটা বলছি যে 2041 সাল নাগাদ আমরা উন্নত দেশের কাতারে পৌঁছাবো, তাহলে তখন এর জন্য আমাদের শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে হবে এবং সেই বরাদ্দটার যথাযথ ব্যবহার যাতে নিশ্চিত হয় সেদিকেও মনোনিবেশ করতে হবে। সেদিকে প্রপার মনিটরিংটাও মানে নিশ্চিত করতে হবে যে যথাযথ তদারকি হচ্ছে কিনা সেই বাজেট বরাদ্দের জন্য। যেমন একটা উদাহরণ দিই, এখন
ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া আছে, ল্যাপটপ দেওয়া আছে, সেটা শহরের হোক আর গ্রামের একটা হাই স্কুল কলেজ বা মাদ্রাসা হোক, সব জায়গায় কিন্তু দেওয়া আছে। কিন্তু ব্যবহার কতটুকু হচ্ছে? যেমন আমি যে কলেজে সাথে সম্পৃক্ত আছি, এই কলেজে কিন্তু এই সুবিধাটা অনেক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমি রেগুলার প্রজেক্টরে ক্লাস নেই এবং আমাদের আইসিটির শিক্ষক উনি মোটামুটি মাঝে মাঝে নেন। এছাড়া আর কেউ কিন্তু নিচ্ছেন না। কিন্তু আমার জিনিসপত্র কিন্তু সরকার দিয়েছে, বা কম বেশি প্রায় 80%-এরও বেশি মানুষ শিক্ষক কিন্তু এই প্রশিক্ষণ নিয়েছে, কিন্তু আসলে ওই অর্থে আহ, কাজ হচ্ছে না। এরকম সব জায়গায় এই চিত্র কম বেশি আছে। এর জন্য যথাযথ মনিটরিংটা নিশ্চিত করতে হবে। বয়স্ক শিক্ষা কার্যক্রম নিরক্ষরতা দূরীকরণের অন্যতম একটা কার্যকর পদক্ষেপ হচ্ছে এই বয়স্ক শিক্ষা সুবিধাটা। যদি বয়োজ্যেষ্ঠ যারা আছেন, হয়তো তারা বিভিন্ন কারণে শৈশবে বা কৈশোরে সঠিকভাবে হয়তো পড়ালেখায় মনোনিবেশ করতে পারেননি, পারিবারিক বিভিন্ন হয়তো কারণে, তো বয়সে একটা পর্যায়ে এসে হয়তো তারা শিক্ষা আগ্রহী হচ্ছেন, যে তারা কিছু শিখতে চান। তো এই কর্মজীবী এবং এই বয়োজ্যেষ্ঠ যেসব লোক আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ক্লাব, স্কুল, মাদ্রাসা বা সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থানে যদি নৈশ বিদ্যালয়ের প্রসার বাড়ানো যায় আরও, তাহলে যতটুকু আছে এটা কিন্তু একসময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এখন হয়তো বয়স্ক শিক্ষার পরিমাণটা, প্রকল্পের পরিমাণটা হয়তো কমে গেছে। তো এটা যদি আরও বাড়ানো যায় তাহলে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সিনিয়র নাগরিক, তারা কিন্তু শিক্ষার সুযোগটা আরও বেশি পাবেন এবং তাদের জন্য এই বয়সটা কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াবে না। যেমন ইনি আমার একজন পরিচিত মানুষ, আমাদের এলাকায় বাড়ি। ইনি তার মানে বয়স যখন 45, তখন তার কন্যার সাথে তিনি এসএসসি পাশ করেছেন। তো এই যে আগ্রহটাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে বয়স যাতে কখনোই বাধা হয়ে না দাঁড়ায়। তো এভাবে বয়োজ্যেষ্ঠরাও কিন্তু এখন শিক্ষার সুযোগ নিতে পারেন। অনেক সুযোগ আছে, আগ্রহ থাকলে এটা সম্ভব, বা সামাজিক প্রচারণাও দরকার, বা এই বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা শিখতে চাচ্ছেন, বা সুযোগ তাদের জন্য তৈরি করে দেয়া, যাতে তারাও শিখতে পারেন। বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা বর্তমানে আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা কর্মসূচি চালু আছে। এটা সংবিধানে 17 নম্বর ধারা করে এটা ঠিক করা হয়েছিল। তো এই অবৈতনিক শিক্ষার হারটা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার অনেকদিন ধরে, এবং সেই চিন্তা অনুযায়ী 2025 সালের মধ্যে যে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটা চালু হওয়ার কথা রয়েছে। এইটা যদি পুরোপুরি চালু হয় তাহলে দেখা যাবে যে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত এই যে ঝরে পড়া বা ড্রপ আউটটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে, এবং এটা শিক্ষাক্ষেত্রের জন্য একটা বড় অর্জন হবে। এতে ছাত্রছাত্রীদের অভিভাবকরা প্রাতিষ্ঠানিক ব্যয় থেকে রেহাই পাবেন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে টিউশন ফিটা সেটা আর তাদের দেওয়া লাগবে না। এটা তাদের জন্য একটা মানে চাপটা কমে যাবে। তখন গার্ডিয়ানদের হয়তো শিক্ষার জন্য হয়তো খাতা কলম, জামা কাপড় এগুলোতে খরচ বহন করলে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি সহ অন্যান্য খাতে আর খরচ করতে হবে না। এক বড় স্বস্তি হবে, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য অবশ্যই অনেক একটা বড় প্লাস পয়েন্ট হবে। পেশার সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষা আমরা দেখি যে আসলে আমাদের দেশের শিক্ষার সাথে সঙ্গতি রেখে পেশায় আমরা আসলে ওই অর্থে তেমন যুক্ত হতে পারি না, বা তেমন দেখা যায় না। কারণ আমাদের দেশে মানুষের পরিমাণ বেশি, আর কাজের সুযোগ আসলে তুলনামূলকভাবে ওই অর্থে স্পেশালাইজড জব তেমনভাবে আমাদের দেশে গড়ে ওঠেনি। দেখা যাচ্ছে যে একজন ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্যাংকার হচ্ছে, বা সরকারি চাকরিতে তো আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা খুব একটা তেমন অ্যাডজাস্টেড হয়ে যে তার চাকরি হচ্ছে সেরকম কিন্তু দেখা যায় না। বিসিএস ক্যাডারে এখন দেখা যায় যে প্রশাসন ক্যাডার বা পররাষ্ট্র ক্যাডার, পুলিশ ক্যাডার, এইগুলোতে মানুষের ঝোঁকটা বেশি, তো এখানে ক্ষমতা আছে অনেক বেশি, সুযোগ সুবিধা আছে বেশি। তো এইখানে দেখা যাচ্ছে যে আহ, গত কয়েক বছর ধরে যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করছে, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এইগুলো, এবং মেডিকেল কলেজ থেকে পাশ করছে, তারা কিন্তু সেখানে যেহেতু তারা অবশ্যই মেধাবী প্রথম শ্রেণীর ছাত্র, তারা সব সময়ই, কারণ তারাই তো স্কুল কলেজ থেকে পাশ করে অ্যাডমিশনে তারাই ভালো করেন। তো তারা দেখা যাচ্ছে যে ওই পেশাগুলোতে আগ্রহী হচ্ছে, যার কারণে তাদের যে ইঞ্জিনিয়ারিং পেশা বা ইঞ্জিনিয়ারদের জন্য যে স্পেশাল যে বিশেষ ক্যাডার পজিশনগুলো আছে, বা ডাক্তারদের বিশেষ স্বাস্থ্য খাতের যে ক্যাডারগুলো আছে সেগুলোতে আহ, থেকে তারা কিন্তু এই ক্যাডারগুলোতে বেশি প্রায়োরিটি দিচ্ছে, সুযোগ সুবিধার কথা বিবেচনা করে, ক্ষমতার ব্যবহারের কথা বিবেচনা করে।
এর জন্য শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ পেশায় যদি সম্পৃক্ত হওয়ার সুযোগ বেশি থাকতো, তখন দেখা যাচ্ছে যে তিনি যে সাবজেক্টে অনার্স পড়ছেন 4 বছর বা 5 বছর ধরে, তখন তিনি তার ওই জ্ঞানটাকে আরো বেশি কাজে লাগাতে পারতেন। এজন্য সরকারি বেসরকারি সব পর্যায় থেকে আসলে উদ্যোগী হতে হবে, যাতে এই বিষয়টা আরো সুন্দর করা যায়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যা আসলে আমাদের দেশে শিক্ষা গ্রহণ করে বেকার থাকছে এই পরিমাণটা অনেক বেশি শোনা যায়। এখন হয়তো বা 13-14 লাখ শিক্ষার্থী তারা হয়তো গ্রাজুয়েট পাস করছে, করে বেকার আছেন, এরকম আমরা শুনি। বা একটা বড় অংশ শিক্ষিতদের মধ্যে একটা বড় অংশ কিন্তু বেকার থাকছেন। হয়তো সরকারি চাকরির জন্য চেষ্টা করতে করতে একটা পর্যায় পর্যন্ত তারা অপেক্ষা করেন যে 30 বছর পর্যন্ত চেষ্টা করে যায় না, দেখি হয় কিনা একটা সরকারি চাকরি। তো এরকম, যার ফলশ্রুতিতে তারা মানে পাশ করার পরে একটা দীর্ঘ সময় কিন্তু তারা ওই প্রস্তুতির জন্য দিচ্ছেন, কিন্তু অন্যদিকে তার দক্ষতা বাড়ানোর জন্য কিন্তু আর তেমন কিছু তিনি কিন্তু করতে পারছেন না, কারণ তার কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে ওই দিকে। হয়তো বা একটা কম্পিউটার শেখা বা ইংরেজি দক্ষতা অর্জন করা বা অন্য যে কোনো ভাষার দক্ষতা অর্জন করা, এগুলো কিন্তু আর তেমন হয়তো তার জন্য হয়ে উঠছে না। এই জন্য শিক্ষিত বেকার সমস্যার যদি সমাধান হয়, তখন জনসাধারণের মধ্যে এই বিশ্বাসটা জন্মাবে যে শিক্ষা গ্রহণের ফলে তার সন্তানরাও চাকরি পাবে বা সম্মানজনক কোনো পেশায় ঢুকতে পারবে অথবা নিজে উদ্যোক্তা হতে পারবে। তো এই চিন্তাটা আসলে আমাদের ওই যে শুধু চাকরি পাওয়াটাই আমাদের প্রায়োরিটি হয়ে যায়, বাকি অন্যগুলো খুব একটা আমাদের যে বিশেষ উদ্যোক্তাও যে হওয়া যায়, মানে অন্য মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা যায়, এটা আমাদের একটু দেরিতে ভাবনায় আসে বা অনেক ক্ষেত্রে সবার পক্ষে হয়ে ওঠে না, কারণ ইনভেস্টমেন্টেরও অনেক দরকার হয়ে পড়ে। অবশ্য কর্মমুখী শিক্ষার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে, যাতে তারা শিক্ষা গ্রহণের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। কারণ অনেক বেশি পড়াশোনা করার পর যদি চাকরি না পায়, তখন সে পরিবার পরিজন বা প্রতিবেশীর কাছে যে এত পড়ালেখা শিখে চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে বেকার, তো তাহলে আমাদের সন্তানদের পড়ালেখা শিখায় আর অত কি হবে, এরকম একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। এর জন্য যদি কর্মসংস্থান পর্যাপ্ত হয়, তাহলে দেখা যাবে যে তাদের আগ্রহ বাড়ছে। যেমন চায়না, তাদের জনসংখ্যা কিন্তু 150 কোটির বেশি, কিন্তু তারা তাদের জনসংখ্যাটাকে সম্পদে রূপান্তরিত করতে পারছে, অভিশাপ না। যার কারণে তারা কিন্তু ওই মানুষ তাদের দেশে কিন্তু শিক্ষার ব্যাপারে আগ্রহ কিন্তু হারাচ্ছে না। আর আমাদের মতো কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়ে ইন্টারের পরে বিশ্ববিদ্যালয়ে বা অনার্স পড়তে হবে, এই টেন্ডেন্সি কিন্তু ওদের ওখানে কম। তারা কিন্তু ইন্টারমিডিয়েটের পরে কিন্তু টেকনিক্যাল সাইডে যে যার পছন্দ মতো চলে যাচ্ছে, সেখানে তারা ওই সেক্টরেই কনসেন্ট্রেট করছে এবং সেখানে কিন্তু তারা ক্যারিয়ার গড়ে তুলছে। এজন্য সরকারি বেসরকারি পর্যায়ে প্রচুর কর্মসংস্থানের যদি ব্যবস্থা হয়, সরকারি বেসরকারি বিনিয়োগ যদি বেশি হয়, তখন দেখা যাবে যে আমাদের এই অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ না হয়ে, এখানে তালবস্য হবে, অভিশাপ না হয়ে সম্পদে রূপান্তরিত হবে এবং মানুষের শিক্ষার প্রতিও আগ্রহ বাড়বে, নিরক্ষরতা আরও কমে যাবে। জনসচেতনতা, নিরক্ষরতা যে একটা সামাজিক সমস্যা, এটা দূর করতে হলে আমাদের সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ এটা আমাদের সমাজের সবাইয়েরই দায়িত্ব, শুধু সরকারের উপর ছেড়ে দিলে হবে না। প্রতিটা সচেতন স্বাক্ষর ব্যক্তির উচিত যে নিরক্ষরতা দূরীকরণে এগিয়ে আসা, সেটা যে যতটুকু ভাবে হোক, প্রত্যক্ষ পরোক্ষভাবে যাই হোক না কেন, এই ব্যক্তিগত সমষ্টিগত উদ্যোগ যদি আমরা নিতে পারি, তাহলে নিরক্ষরতা দূরীকরণে আমাদের আরও এগিয়ে আসা সম্ভব এবং সেজন্য আরও কাজ করতে পারবো আমরা। একজন নিরক্ষর ব্যক্তিকে যদি আরেকজন স্বাক্ষর ব্যক্তি স্বাক্ষর দান করেন, তখন দেখা যাবে যে আমাদের নিরক্ষরতা আর আসলে থাকার কথা না, কারণ আমাদের এখন শিক্ষার হার অনেক বেশি। এর জন্য প্রয়োজন সচেতনতা ও সমন্বিত উদ্যোগ। আমাদের এখন 70%-এর বেশি হচ্ছে আমাদের সাক্ষরতার হার। তো এখানে যদি একটা বড় অংশ যদি আমরা সবাই উদ্যোগী হই, যে অন্য একজনকে আমিও শিক্ষিত করব, তাহলে আমাদের এই নিরক্ষরতা থাকবে না। নারী শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি, মেয়েদের শিক্ষার সম্প্রসারণ ঘটলে একজন মা শিক্ষিত হবে, আর এক্ষেত্রে মা শিক্ষিত হলে তার সন্তান নিরক্ষর থাকবে এটা ভাবাই যায় না। কারণ একজন শিক্ষিত মা, তিনি জানেন শিক্ষার কদর, তিনি কখনোই চাইবেন না তার সন্তান নিরক্ষর থাকুক। আর এই নারী শিক্ষার হার বাড়লে সার্বিকভাবে কী হবে, শিক্ষার হারও বেড়ে যাবে। আগের দিনগুলোয় নারীদের শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত করা হতো, যার প্রভাব হচ্ছে আমাদের এই নিরক্ষরতা।
তখন ভাবা হতো মুসলিম পরিবারে যে সে যদি কোরআন শরীফ পড়তে পারে, নামাজ ভালো করে শিখতে পারে, আর যদি একটু হিসাব কিতাব জানতে পারে, টাকা পয়সা এটুকু জানলেই হবে, আর পড়ালেখা শিখে কী লাভ। তো এই চিন্তার জায়গা থেকে মানুষ যাতে সরে আসতে পারে, এজন্য আমরা এই মহৎ মহিষী নারীর নাম জানি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। উনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন। তার এই উদ্যোগের ফলশ্রুতিতে কিন্তু নারীদের শিক্ষার হার কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়ছে। তিনি একটা মানে স্লোগান বা তিনি একটা মানে ভয়েস রেইজ করতে সক্ষম হয়েছিলেন, বা উনি একটা মহৎ সামাজিক উদ্যোগ নিতে পারছিলেন যে নারীদের শিক্ষার হার বাড়াতে হবে। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের গড়েও তুলেছিলেন উনি। ওনার অনেক উদ্যোগের কথা আমরা জানি। তা নারীদের শিক্ষার হার যদি বৃদ্ধি পায়, সেই অনুপাতে কর্মক্ষেত্রেও তাদের প্রবেশাধিকারটা বাড়বে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ যেমন বাড়বে। আর স্বাভাবিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি অংশগ্রহণ থাকে একজন নারীর, তিনি যদি ইনকাম করে মাস শেষে টাকা সংসারে কন্ট্রিবিউট করতে পারেন, তখন স্বাভাবিকভাবে ওই সংসারে কিন্তু যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার কিন্তু মূল্যটাও বেড়ে যাবে। শ্বশুর শাশুড়ি তখন ভাববে যে না, বৌমা তোমার কি মতামত এই ব্যাপারে, এরকম একটা ভাববে, বা গুরুত্বটাও বেড়ে যাবে। তো এই জন্য শিক্ষার হার যখন বাড়বে নারীদের, তখন তারা কর্মস্থলেও প্রবেশ করতে পারবে। এভাবেই তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে, তাদের শিক্ষার মধ্য দিয়ে কিন্তু সমাজে অনেক অবদান আসবে। তাই তাদের জন্য শিক্ষার প্রসার আমাদের বাড়াতে হবে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও কিন্তু সৃষ্টি হবে। এবং এনজিওগুলোতে আমরা দেখেছি যে তারা তাদের প্রকল্পের সময় বলতে হয়, বা তাদের থাকে যে আপনারা উইমেন এম্পাওয়ারমেন্টে, নারীর ক্ষমতায়নে কি করছেন, আপনারা যে স্টাফ রিক্রুট করেন তার মধ্যে কত শতাংশ নারী আছে, বা আপনাদের সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কত শতাংশ নারী আছে, এগুলো জানতে চাওয়া হয়। আবার এখন কিন্তু হাই স্কুল কলেজগুলোতে কিন্তু একটা আনুপাতিক হার বলে দেওয়া আছে যে শিক্ষকদের মধ্যে এত শতাংশ নারী শিক্ষিকা থাকতে হবে, যেটা একসময় 40% করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল যে গ্রামীণ পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, হাই স্কুল কলেজ মাদ্রাসা, সেখানে আসলে ওই নারী শিক্ষিকার পরিমাণটা ওই অর্থে আসলে তেমন পাওয়া যাচ্ছে না, যার কারণে তখন গ্রামের ওইটা একটু কমে দিয়ে শহরেরটা ঠিক রাখা হয়েছে। এরপর হচ্ছে দুর্গম এলাকায় বিকল্প উপায়ে ব্যবস্থা। যে বাংলাদেশের গ্রামাঞ্চলে, বিশেষ করে আমাদের হাওড় এলাকা, যাদের ওইখানে বাড়ি বা যাদের এই হাওড় এলাকা দেখার সৌভাগ্য হয়েছে, তারা নিশ্চয় জানে যে আসলে তাদের সেখানকার পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা আসলে ওইরকম না, উন্নত না আমাদের সমতল ভূমির মতো। কারণ সেখানে 6 মাস পানি থাকে, যার কারণে তাদের সেখানে ওই 6 মাস আসলে শিক্ষার্থীরা, আমরা এখানে কয়েকটা ছবি দেখলে বুঝতে পারবো যে এখানে দেখো চারিপাশে শুধু পানি। ওই যেখানে এখানে কিছু ঘর বসতি আছে, এটাকে বলা হয় হাটি। এখানে হয়তো অল্প কয়েকটা পরিবার আছে, সেটাকেও বলে হাটি। এখন ওই সব পরিবার থেকে, এখান থেকে কিন্তু প্রত্যেক দিন ওই নৌকা নিয়ে পরিবারে হয়তো পর্যাপ্ত লোক নাই যে যারা এখানে এসে তাদের সন্তানকে দিয়ে যাবে। এটা একটা হাই স্কুল, যেখানে কিশোর অঞ্চলের মাঝে একটা নান্দনিক হাই স্কুল করা আছে, যে সংগ্রামী যাতায়াত শিক্ষক শিক্ষার্থীদের। তো এরকম যে সব হাটিতে কিন্তু একটা করে হাই স্কুল আসলে করা সম্ভব না, বা একটা করে প্রাইমারি স্কুলও করা সম্ভব না, যে যাতে শিক্ষার হার বাড়ানো। এই জন্য এরকম মাঝামাঝি একটা ভৌগোলিক অবস্থা বিবেচনা করে এরকম করে নিচে ফাঁকা রেখে এরকম শিক্ষার একটা পরিবেশ তৈরি করা হয়। তো এরকম হওয়ার কারণে আসলে ওখানে শিক্ষার হার কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। যে মানুষ ওই যেতে চায় না, যে সবাই আবার ওই রকম নৌকা নাই, বা নৌকা চালিয়ে যাওয়ার মতো সাথে লোক দেওয়ার মতো এরকম তেমন নাই। তো এই জন্য সেখানে শিক্ষার হার অনেক কম। তাই তাদের জন্য যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, বা বিকল্প উপায়ে তাদের জন্য শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে দেখা যাবে যে এই সকল পশ্চাৎপদ এলাকার মানুষ শিক্ষা লাভের সুযোগ পাবে। তো এই জন্য ওই এলাকার বিভিন্ন এনজিও এরকম উদ্যোগ নিয়েছে যে এরকম বড় নৌকার ভিতরে একটা ক্লাসরুম পরিবেশ এটা এরকম তৈরি করে শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া ব্যবস্থা নিয়েছে বিভিন্ন এনজিও। ব্র্যাক প্রথম শুরু করে, এবং বা অন্যান্য এনজিও, এখন অনেক এনজিও এরকম হাওড়গুলোতে এই এই এক একটা হাটিতে যে এরকম হয়তো বা একটা পরিবেশ নিয়ে তারা প্রাথমিক শিক্ষাটা হয়তো বা 2-3 জন শিক্ষিকা বা শিক্ষক দিয়ে তারা এরকম পরিবেশ তৈরি করে, যাতে এক একটা হাটির যারা স্কুল গোয়িং ছেলেমেয়েরা আছে তারা যাতে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে খুব সহজে। এভাবে বিভিন্ন
সরকারি বেসরকারি উদ্যোগের ফলে বেশ শিক্ষার হার কিন্তু এখন ওই এলাকায় বাড়ছে। কর্মমুখী শিক্ষার প্রসার বাড়ানো, যে আমাদের একটা অভিযোগ সবসময় করা হয় যে আমাদের শিক্ষাটা কর্মমুখী না, যতটা না থিওরিটিক্যাল মানে, কিন্তু প্র্যাকটিক্যাল আসলে ওই অর্থে আমাদের শিক্ষার সাথে খুব একটা নাই। যদিও বলা হচ্ছে এখন যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে হাই স্কুল লেভেলে এবং 2026 সালে কলেজ লেভেলে দেওয়া হবে, সেটা কর্মমুখী হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে জীবনের সাথে সম্পৃক্ত যে শিক্ষা সেটাকে বলা হয় কর্মমুখী শিক্ষা। আর এই কর্মমুখী শিক্ষা হচ্ছে একজন ব্যক্তিকে তার আত্মপ্রতিষ্ঠায় সহায়তা করার লক্ষ্যে বিশেষ কোনো কর্মে প্রশিক্ষিত করে তোলা। আর এই কর্মমুখী শিক্ষার গুরুত্ব আজ মানে সর্বত্রই স্বীকৃত। এটা উন্নত দেশ থেকে স্বীকৃত, অবশ্যই উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতেও এখন এটার গুরুত্ব উপলব্ধি করা হচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে, হাতে কলমে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা পেশাগত কাজের যোগ্যতা অর্জন করে এবং দক্ষ কর্মী হিসেবে সে কর্মক্ষেত্রে যোগ দিতে পারে কর্মমুখী শিক্ষা গ্রহণ করলে। আর এই কর্মমুখী শিক্ষার প্রসার ও উৎকর্ষ সাধন আসলে ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব না। বাংলাদেশে কর্মমুখী শিক্ষার ক্ষেত্র ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। আমাদের দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট আছে বা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, সরকারি পর্যায়ে লেদার ও টেক্সটাইল টেকনোলজি, গ্রাফিক্স আর্টস কলেজ, এরকম অনেকগুলো আছে। এবং প্রাইভেট সেক্টরে এখন পলিটেকনিক ইনস্টিটিউট এখন অনেকগুলো আছে। সেখানে এখন সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্প আছে, যাতে শিক্ষার্থীদের আগ্রহী করা যায়, তাদের টিউশন ফি মৌকুব বা ভালো প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বলা হয় তাদের, ওইগুলো একটা ভালো শব্দ ব্যবহার করা হয়, যে তারা যে ট্রেডে প্রশিক্ষণগুলো দিচ্ছে ডিপ্লোমা কোর্স, সেগুলো সংশ্লিষ্ট প্র্যাকটিক্যাল যাতে করতে পারে, সেজন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওই সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে নিয়ে তাদের হচ্ছে যে প্রশিক্ষণের ব্যবস্থা করা, কিছুদিন আনা, দেখে আসা, সেগুলোর সাথে হাতে কলমে একটা পরিচিত হওয়া, এরকম অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও সেগুলো প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই আমাদের সরকার এবং জনগণের সচেষ্ট প্রচেষ্টা আসলে আরও অনেক গড়ে তোলার দরকার সরকারি বেসরকারি উদ্যোগে। এছাড়াও নিজে উদ্যোগে কারিগরি শিক্ষা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, তা নাহলে এই বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বা নিজের কর্মসংস্থানের সুযোগ করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ শুধু সরকারের দোহাই দিয়ে, শিক্ষা ব্যবস্থার সিস্টেমের দোহাই দিয়ে কিন্তু পিছিয়ে পড়ে যেতে হবে। নিজ উদ্যোগে এখন ইন্টারনেট আছে, ইউটিউব আছে, যার যেটা শেখার আগ্রহ সেটা শিখে নিতে হবে। এই যে আমি কিন্তু ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত, আমরা আগের সিলেবাসে ওই সময় কিন্তু কম্পিউটার ছিল না, বা এখন যে আইসিটি সিলেবাস আছে এটা ছিল না, কিন্তু আমি কিন্তু ইউটিউব দেখে দেখে কিন্তু আমি এখন এই যে সিএসএস বা জাভা স্ক্রিপ্ট এগুলো শিখতেছি, মানে বা এই যে আমাদের যে ওয়েবসাইট তৈরি করার জন্য এইচটিএমএল, এগুলো আমি কিন্তু শিখেছি এবং আমি একটা প্রতিষ্ঠানের সাথে তাদের ওয়েবসাইট আপডেটের কাজ কিন্তু করে দিই। তো এইভাবে নিজে উদ্যোগে শিখতে হবে। আমি ইংরেজি ভালো পারি না, আমি ইউটিউব থেকে শিখবো। আমি কম্পিউটার ভালো পারি না, আমি দেখে দেখে শিখে নিব। এখন ইউটিউবকে কাজে লাগিয়ে শুধু যে এন্টারটেইনমেন্টের জন্য না লাগিয়ে আমরা শিক্ষার জন্য ব্যবহার করব, নিজের দক্ষতা উন্নয়নের জন্য, তবে কিন্তু আমাদের সেটা আরও ইফেক্টিভ হবে। এছাড়া শিক্ষার ব্যয়ভার কমানো, আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে আমাদের সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, শিক্ষার ব্যয়ও সেক্ষেত্রে বেড়ে গিয়েছে অনেক গুণ। শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি, অন্যান্য ফি যেমন বেড়েছে, এছাড়া আমাদের এখন একটা বড় হয়ে দাঁড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রাইভেট টিউশন। এটা অনেক ক্ষেত্রেই শিক্ষা প্রতিষ্ঠান থেকেও গুরুত্বপূর্ণ ভাবা হয়, যেটা এবং সেখানে অনেক খরচ। আর বিশেষ করে যদি সায়েন্সের এবং কমার্সের স্টুডেন্ট হয় তাহলে তার জন্য অনেক বেশি খরচ হয়ে যায়, যে ওই সাবজেক্টগুলোর প্রাইভেট পড়তে যেয়ে। আর এইগুলো আমাদের পাশাপাশি উপকরণের দামও বেড়ে গিয়েছে, যেমন আমরা কাগজের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে, হয়তো কলমের দাম 5 টাকা এখনো রয়ে গিয়েছে, জানি না তারা ভিতরে কালি কমিয়ে দিয়েছে কিনা। তো এই জন্য শিক্ষার ব্যয়ভার যদি কমিয়ে আনা যায়, শিক্ষার উপকরণগুলো যদি আরো সহজলভ্য করা যায়, তাহলে দেখা যাবে যে শিক্ষা আকৃষ্ট করা যাবে এবং নিরক্ষরতা দূরীকরণে সেটা ভূমিকা রাখবে। এখানে আমরা একটা কোচিং সেন্টারের একটা ছবি দেখলাম, যে আসলে স্কুল টাইমের পরে কোচিং সেন্টারগুলোতে ব্যাপক ভিড় হয় এবং এটা অবশ্যম্ভাবী হিসাবে এখন মনে করা হয় বা মনে করে মানুষ। কিন্তু আসলে যদি শিক্ষা প্রতিষ্ঠানের সময়ের মধ্যে যদি শিক্ষার
ছাত্রছাত্রীরা যদি রেগুলার হয় তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিন্তু অনেক কিছু শিখতে পারে, সেটাই তো মূল হয়। বা আমরাও তো শিখে আসছি, প্রাইভেট টিউশন কিন্তু আমরা ওইভাবে আমাদের দরকার হয়নি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সব শিখছি। বা যখন বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হবে তখন কিন্তু প্রাইভেট টিউশনের কোনো প্রশ্নই আসে না, যা শিখতে হবে সবই ওই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুমে শিক্ষকদের কাছ থেকে। তারপর এখানে আমরা কাগজের দাম নিয়ে একটা খবরে দেখেছিলাম যে আসলে এটা শিক্ষা ব্যবস্থার জন্য একটা বড় হুমকি। এই যে শ্রীলঙ্কায় যখন আর্থিক সংকট হয়েছিল তখন কিন্তু তারা কাগজ কিনতে পারতেছিল না, তাদের পরীক্ষা নেওয়ারও পিছিয়ে যাচ্ছিল, বা এরকম একটা সংকট তাদের ওখানে তৈরি হয়েছিল। গণমাধ্যমের ভূমিকা, নিরক্ষরতা আমাদের দেশের জন্য যে একটা সামাজিক ব্যাধি, সরি এখানে ক হবে, এই ব্যাধি সারিয়ে না তুলতে পারলে আমরা সামনে আগাতে পারবো না। আর এটা দূর করার দায়িত্ব আসলে আমাদের সকলের, শুধু সরকারের দোষ না দিয়ে। এর জন্য মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে পারে, যে আসলে এখানে চ্যালেঞ্জগুলো কোথায়, সামনে আগানোর উপায় কি, বা শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো ইত্যাদি নিয়ে লেখালেখি কথা বলার মধ্য দিয়ে কিন্তু আমাদের সচেতনতা সৃষ্টি করা যেতে পারে, মানুষের কাছে আরও মেসেজগুলো পৌঁছে দেওয়া যেতে পারে। গবেষণা ও পরিকল্পনা, আসলে প্রকৃত এবং বাস্তব তথ্য যদি হাতে না থাকে তখন কিন্তু সঠিক পরিকল্পনা নিয়ে সামনে আগানো যায় না। যেন আমাদের দেশে আসলে এই গবেষণাটা সব খাতেই কিন্তু আসলে ওই অর্থে তেমন হয় না। যেমন এখন বলা হচ্ছে যে আমাদের এই যে নতুন নতুন শিক্ষা পদ্ধতি আসতেছে, এর জন্য আসলে প্রকৃত গবেষণাটা আসলে কতটুকু হয়েছিল, যে এটার কতটুকু প্রভাব আমাদের জন্য আনবে, ইতিবাচক নাকি নেতিবাচক। এর জন্য সব ক্ষেত্রেই যে নিরক্ষরতা দূরীকরণের কথাই যদি আমরা বলি, যে আসলে এই ক্ষেত্রে আসলে পর্যাপ্ত গবেষণাও দরকার, যে অ্যাকচুয়াল তথ্য যাতে আমাদের হাতে পায়, তখন হবে কি যে আমাদের এই নিরক্ষরতা দূরীকরণে এই গবেষণালব্ধ পর্যাপ্ত তথ্য নিয়ে সংশ্লিষ্ট অংশীজন যারা আছে স্টেক হোল্ডার, তাদেরকে সাথে নিয়ে পরিকল্পনা যদি আমরা করতে পারি সুদূর প্রসারী, এবং সেই অনুযায়ী যদি কাজ শুরু করা যায়, তাহলে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশও একদিন নিরক্ষর মুক্ত দেশ হবে। তো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।